হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজছিল সকাল 9টার মতন। তো আজকে সকাল 9টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে ছেলের কিছুটা জামা কাপড় ছিল কাচার, যেইগুলো ওর রোজই কাচার থাকে কিছু না কিছু। তো যাই হোক, সেইগুলো ভেজালাম। আর একটা নতুন জামা তোমাদেরকে দেখালাম প্রথম। কালকে বিশাল মেঘা মার্ট গেছিলাম, ওখান থেকেই কিনেছি। তো চলো, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার জায়গা মতন মেলে দেব। ওর জামা কাপড়গুলো একটু প্রত্যেক দিনই বেশি কাচতে হয়, নোংরা থাকে না কিন্তু, যেহেতু পরে। আর যে জামা ও একবার পরে সেই জামা না না ধুয়ে না কেচে আমি ওকে আর পরের বার আর পরাই না। ওই জন্য সমস্ত জামা কাপড় ওই সার্ফ দিয়ে হোক বা জল দিয়ে যেভাবেই হোক না কেন আমি ধুয়ে তারপরে ওকে পরাই, সেটা ছোটোবেলা থেকেই। আর বিকেলবেলা বাইরে যে ঘুরতে যাই সে সমস্ত জামা কাপড়ও কিন্তু আমার কাচতেই হয় প্রত্যেক দিন। ওই জন্য জামাটি একটু বেশি প্রয়োজন পড়ে। আর ছোটো বাচ্চা কাচ্চা জামা কাপড় সত্যি একটু বেশি প্রয়োজন পড়ে। উঠোনের সাইডে তো একদমই রৌদ্র পায় না, কলের পাড়ের এই সাইডটাতেই একটু যা রৌদ্র পায়, একটু না, সকালবেলা থেকে দুপুর 3টে পর্যন্ত এই সাইডেই রৌদ্র পায়। তো ছেলের জামা কাপড়গুলো সমস্তটা না শুকিয়ে যায়, সাথে আমারও কয়েকটা দিই। যখন দেখি যে ওর জামা কাপড় মেলেও জায়গা আছে তখন আমারও দিই। তো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, মেলে দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। রান্না করছি। আজকে রান্না করেছিলাম মসুরের ডাল, বরের জন্য সিম আলু বেগুন পেঁয়াজকলি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম। আমার জন্য করেছিলাম সোয়াবিনের তরকারি, ছেলের জন্য করেছিলাম ডিমের মাবলেট করে নিয়ে ঝোল, আর ছিল পাঁপড় ভাজা, যেটা আমাদের রোজ মেনুতে থাকেই পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ছাড়া ঠিক আমাদের চলে না। তোমরা অনেকেই কমেন্ট করো যে পাঁপড় ভাজা কি তোমাদের রোজ লাগে। পাঁপড় ভাজাটা সত্যিই আমাদের রোজই লাগে গো। তো চলো, রান্নাবাড়িগুলো কমপ্লিট করলাম, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলোও তো করতে হবে, সেইগুলো ফটাফট করে চলো করে নিই। আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে একটু বেশি সময় লেগে গেছিলো। ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, তবুও কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যেহেতু এখন ছোটো দিনের বেলা। কাজ সারতে কিন্তু বেশ সময় লেগে যাচ্ছে। ঘড়ি যে কীভাবে দৌড়চ্ছে ঘোড়ার মতন সেটা একদম বুঝতে পারছি না। ঠিক তেমনও কিছু কিছু মানুষ থাকে, যে মানুষগুলো কখন যে কেমন ব্যবহার করে ঠিক সেটা আমরা বুঝতে পারি না। কিছু কিছু মানুষ থাকে দেখো, কখনো কখনো তোমাকে এত ভালোবাসবে, এত আপন করেও নেবে, মনে হবে যে সত্যি তারা না এলে পরে হয়তো, বা সে না এলে পরে হয়তো তোমার জীবনটা এক জায়গায় থেমেই যেত। কিছু কিছু মানুষ আবার কি বলবো, আসলে কি বলো তো, যেই মানুষগুলোকে দেখবে বাইরে থেকে যত হাসি খুশি থাকে সেই মানুষগুলোই কিন্তু কষ্টটা বেশি পায়, সেই মানুষগুলোকেই কিন্তু আঘাতটা বেশি সহ্য করতে হয়। আমি দেখেছি এরকম ধরনের অনেক কাউকেই দেখেছি, যে তারা সব সময় বাইরে থেকে হাসি খুশি থাকে কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু অনেকটা কষ্ট লুকিয়ে থাকে। ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে এমন থাকে, কেউ কষ্টটা প্রকাশ করে কাউকে দেখায় না, কেউ বা আবার কষ্টটা প্রকাশ করে দেখায়। শুধু পার্থক্যটা এতটুকু জায়গার মধ্যেই থাকে। তো যাই হোক, জীবনের দুঃখ কষ্ট এই সমস্ত মিলেই আমাদেরকে চলতে হবে। জীবনে যেমন দুঃখই আসবে তেমন কষ্টও আসবে, তেমন সুখও আসবে। আর সুখ দুঃখ এরা তো ভাই বোন হয়, একটা যাবে একটা আসবে, এরা তো আসা যাওয়া এসব করবে। কিন্তু কখনো কখনো মানুষের মুখের আড়ালে যে মুখোশগুলো থাকে সেইগুলোকে সত্যি আমরা চিনতে পারি না। কখনো কখনো মানুষ তোমাদের জীবনে এসে এমনভাবে তোমাদের জীবনটা বদলে যেয়ে যাবে যে মনে হবে যে সে মানুষটা তোমাদের কতটা আপন, কতটা কাছের। আদতেও কি কেউ হয় কাছের বা আপন বলে? আদতেও কি কাকেও আপন করা যায় কাছের বলে? কি তাদেরকে ভাবা যায়? যাকে বেশি ভালোবাসবে, যাকে বেশি গুরুত্ব দেবে, দিনের শেষে দেখবে একদিন কিন্তু তারাই তোমাকে ততটাই বেশি অবহেলা করবে। তার কাছে একদিন তোমরা ততটাই অবহেলার পাত্র হয়ে দাঁড়াবে। যে মানুষগুলোর একদিন তোমাকে ছাড়া এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত চলতে পারে না, সব সময় তোমাকে উঠতে বসতে তোমাকে প্রয়োজন হিসেবে কাজে লাগে, সেই মানুষগুলোই দেখো একদিন দিনের শেষে তোমাকে এমনভাবে অবহেলা করবে যেন তোমাকে কেউ চেনেই না, কোথায় থেকে যেন তুমি উঠে এসেছো, এমন ভাবভঙ্গি দেখাবে যেন কতটা অচেনা, আগে তো দেখিনি। এমনটা জানি না হয় কেন হয়, কিসের জন্য হয়, কিছুই বুঝি না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করলে পরেও মনের কোণে কোথাও না কোথাও যেন কষ্ট বলে যে জিনিসটা আছে সেটা লুকিয়ে থাকে। আগে ভাবতাম যে
কষ্ট করছি, কিসের জন্য করছি, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব। এইভাবে নিজেকে তৈরি করেছিলাম, সবসময় কাজের মধ্যে থেকে, সবসময় ছেলের সঙ্গে সময় থেকে এসব করেই কিন্তু সবসময় ব্যস্ত থাকি। তোমাদেরকে তো এর আগেও বলেছিলাম যে আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। সত্যি আমি কাজের মধ্যে থাকতেই বেশি ভালোবাসি। যখন আমি 5 মিনিট একা বসে থাকি, সত্যি নিজেকে ভেবে অতীতগুলোর কথা ভাবলে পরে যেন মনের এক কোণে কোথায় যে কী কষ্টটা লুকে থাকে সেটা প্রকাশ হয়ে যায়। ওই জন্য না একা আমি থাকতে চাই না, সবসময় কোনো না কোনো কাজের মধ্যে কিন্তু ব্যস্তই থাকি। 5 মিনিট যদি বসে থাকি, জানি না কেন আমার সঙ্গে এমনটা হয়। আসলে তোমাদের সঙ্গে বলো তো, কারো কি এমনটা হয়? আমাকে অতীতগুলো কেন সবসময় তাড়া করে? যত ভালোই আমি থাকতে চাই না কেন, যত ভাবি যে না অতীতকে নিয়ে ভাববো না, এখন যেটা হচ্ছে সেটাকে নিয়ে ভাববো, কিন্তু সেই ভাবনাটা না আমার মধ্যে আসে না। শুধু আসে এটাই যে ব্যথাগুলো, যে কষ্টগুলো পেয়েছি সেইগুলো আবার ফেরত হয়ে আসবে না তো আমার জীবনে। সেই ব্যথা, সেই কষ্টগুলো আবার পাবো না তো কোনো দিনও। নিজেকে এই চিন্তাধারাগুলো যখন মাথায় আসে না, নিজেকে জানি না কেন সামলাতে পারি না। আসলে কি বলো তো, আমি মেয়েটা না একটু বেশিই ভাবি। ওই জন্য এটাই হলো আমার সবচাইতে বেশি বড় দোষ। এমন একটা জিনিস যেটা আমার মাথায় ঢুকবে, সেটা যতক্ষণ না একবারে শেষ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি সেই জিনিসটা ভাবতেই থাকি। সেটা যেন আমার মাথা থেকে বেরই হতে চায় না, মাথার এক কোণায় যেন থাকেই। যতই কাজে থাকি না কেন, যাই করি না কেন, তবুও যেন মাথার এক কোণায় থাকে। ওই জন্য না কোনো কিছু খারাপ কথা বা কোনো কিছু কারো কিছু ভালো কথায় মনে করা, এইসব কোনো কিছু না আমার মাথার মধ্যেই ঢুকোতে চায়নি। যে না, অতীতে যে ধাক্কাটা খেয়েছি আমি, সেই ধাক্কাটা আমি বর্তমান বা ভবিষ্যতে এসে সেই ধাক্কাটা আমি খেতে চাই না। জীবনে অনেক কিছু হারিয়ে আজকে এই জায়গায় এসেছি আমি। ওই জন্য কোনো কিছু নতুন করে পেয়ে আবার কোনো কিছু হারানোর মতন ক্ষমতা আমার মধ্যে নেই। সেই ক্ষমতাটা আমার মধ্যে আর কোনো দিনই মনে হয় হবেও না, তৈরি হয়ে উঠবে না। কারণ মানুষ যারা কষ্ট সহ্য করেছে, যারা কষ্ট সহ্য করে এসেছে, তারা এটা ঠিক যে তারা আঘাত পেয়ে এমনভাবেই মজবুত হয় যে পরের বার যদি আঘাত আসে, সেই আঘাতটাকে তারা আঘাত বলে মনে করে না। কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে এমনও হয়, যদি তারা প্রথম দিকে কোনো আঘাত খেয়ে বড় হয়, পরে গিয়ে যদি আবার সেই আঘাতটাকে তাদের আবার সেই আঘাতটা পেতে হয়, তখন না নিজেকে সামলানোর মতন থাকে না। তখন মনে হয় যে এই এত বড় পৃথিবীতে আছি কি করতে আছি। পৃথিবীর সব দুঃখ কষ্ট কি মানুষ একটা জীবনে একটা মানুষকেই সহ্য করতে হয়? জানি না কেন হয়, জানি না কেন এমনটা হয়, কিসের জন্য এমনটা হয়। যখন ভালো থাকে সবসময় সব কিছু ঠিক থাকে, যখন মন খারাপ হয় না, তখন মনে হয় যে না, কোনো কিছুই আর ভালো লাগছে না। হাজারো হাসি খুশি থাকার চেষ্টা করলেও পরেও মনের এক কোণেই যেন কষ্টটা উকি মারে। এই কষ্টটা যেন যেতেই চায় না, এই কষ্টটা যেন যাওয়ার নামই করে না। জানি না কেন এমনটা হয়। চেষ্টা করি সবসময় ভালো থাকার, নিজেকে নিয়ে থাকার, কাজের মধ্যে থাকার, কিন্তু এই কষ্টটা, এই অতীত জিনিসটা না খুব তাড়া করে। কেন যে তাড়া করে জানি না, খুব ভাবুক করে ফেলে এই অতীত জিনিসটা। তোমাদের কি কারো এরকম হয়? কারোর সঙ্গে কি এমনটা হয় আমার যেমনটা হয়? জানি না আমার সঙ্গে এমনটা কেন হয়। এমন থেকে এমন বাজে কথা মাথার মধ্যে আসে না, কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, আমার কথা শুনে হয়তো তোমাদেরও খারাপ লাগলো, কোনো কিছু মনে করো না। কারণ তোমরাই এখন এমন একটা মানুষ আছো যে যাদেরকে আমি আমার মনের দুঃখ কষ্ট যাই বলো না কেন সমস্ত কিছু শেয়ার করি, সমস্ত কিছু বলি। তোমরা এখন বন্ধুর মতন বা তার থেকেও বেশি কিছু হয়ে গেছো, যে কথা যাদেরকে বললে পরে মনের কথাগুলো মনটা একটু হালকা হয়, ওই জন্য বলি। তো প্লিজ কেউ কিছু মনে করো না। হতে পারে আমার ভিডিওটা বা ভয়েস ওভারটা আজকে তোমাদের খারাপ লাগতে পারে। তো চলো, জানি না কার কেমন লেগেছে, হয়তো বেশিরভাগ জনেরই আজকের ভিডিওটা ভয়েস ওভারটা খারাপ লাগতে পারে। তো চলো, তার জন্য সরি চেয়ে নিলাম আগে থেকেই। কেমন? বাই বাই।